ট্রাম্পের বাড়তি শুল্ক এবং রোহিঙ্গা যন্ত্রণায় বাংলাদেশ জানানো হয়েছে মার্কিন মন্ত্রীদের। পাকিস্তানের ব্রিফিংয়ে গণহত্যা এড়িয়ে গেলেও আলোচনা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। বাংলাদেশকে সংখ্যালঘুদের অধিকারে মনোনিবেশের পাল্টা পরামর্শ রণধীর জয়সওয়ালের। মাথায় কাফনের কাপড় পরে বিভিন্ন জায়গায় পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল, সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সয়াবিন তেলের চড়া দামে ক্রেতাদের ক্ষোভ, বেড়েছে সবজি পেঁয়াজের দামও, বিক্রেতাদের নানা অজুহাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আরাকান আর্মির কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নতুন সংকটের কথা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরাসরি আলোচনা করতেও পারছে না, আবার তাদের এড়িয়ে যেতেও পারছে না। তিনি জানান, আরোপিত মার্কিন বাড়তি কর স্থায়ী প্রত্যাহারে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিষয়ে তাদেরকে জানানো হয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বৃহস্পতিবার দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পায়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আরাকানের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসনে নতুন বাস্তবতার বিষয়টি মার্কিন মন্ত্রীদের জানানো হয়েছে। তিনি বলেন, বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ না হয় আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরাসরি আলোচনা করতে পারছে না। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে বাংলাদেশের উপর বাড়তি করের বিষয়টি নিয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। উপদেষ্টা জানান, বিদেশগামীদের ৮০% সমস্যা ঢাকা থেকে সৃষ্টি আর ২০% হয় গন্তব্য দেশে গিয়ে। এসব সমস্যা সমাধানে কূটনীতিকদের নির্দেশ দেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠকে ১৯৭১ সালে গণহত্যা নিয়ে বাংলাদেশ ক্ষমা চাওয়ার দাবি করলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং ব্রিফিংয়ে এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি স্বাধীনতা পূর্ব সম্পদের ক্ষতিপূরণের বিষয়েও কথা বলেনি দেশটি। তবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আলোচনা চালিয়ে যেতে দেশটি সম্মত হওয়ার বিষয়টি ইতিবাচক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরও একটি রিপোর্ট ইমরুল কায়েসের। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরতের পাশাপাশি ১৯৭১ সালে চালানো গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। তবে পাকিস্তানের দেয়া বিবৃতিতে এ বিষয়ে কোনো উল্লেখই করা হয়নি। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর পরবর্তী ব্রিফিংয়েও এ নিয়ে কথা বলেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা বললেও ক্ষমা চাওয়া সংক্রান্ত আলোচনা কিংবা ১৯৭১ সাল নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। Pakistan and Bangladesh convened the 6th round of foreign secretary level bilateral consultations in Dhaka. পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। পাকিস্তানের এটা ছিল অ্যাবসলিউটলি কার্সি করণ আমার সাথে, কারণ তার মিটিং ছিল ফরেন সেক্রেটারির সাথে। কাজে ফরেন সেক্রেটারি কি আলাপ হয়েছিল তো বলেছে, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। দীর্ঘদিন পর অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ক্ষমাচার প্রসঙ্গটি তুলে ধরার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। আমরা আমাদের দিক থেকে বিষয়টাকে ফ্ল্যাগ করলাম। এখন আমরা এটাও বুঝি যে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তো কাজেই পররাষ্ট্র সচিব পর্যায়ের জবাব পাওয়া আমি প্রত্যাশা করি না। রাজনৈতিক পর্যায়ে যখন আলাপ আলোচনা হবে তখন আপনি একটা জবাবের আমরা আশা করতে পারি। আমাদের দাবি যৌক্তিক, তো কাজে যেহেতু দাবিটা যৌক্তিক সেহেতু তারা হয়তো আজকে না হোক কালকে সেই দাবিটা মানবে, এটা আমার বিশ্বাস।
অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা এবং সুসম্পর্ক একসাথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাবেক এ রাষ্ট্রদূতের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ, মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল করেছে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দল। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেটে জুমার নামাজ শেষে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েল এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এই সময় তারা ইসরায়েলের সরকার প্রধান নেতানিয়াহুর বিচার দাবি এবং তাদের পণ্য বয়কটের আহ্বান জানান। ভারতে মুসলমানদের উপর নির্যাতন এবং নিপীড়নের ঘটনায় কঠোর নিন্দা জানানো হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচার দাবি করেছেন তারা। ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংগঠনগুলোর নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ঘুরে বাইতুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আফগানিস্তানে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এর বিনিময়ে আফগানিস্তানে মুসলমানদের বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়েছে। ইসরায়েল এবং আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই, গাজা এবং রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর যে চেষ্টা করা হচ্ছে, গাজা এবং রাফা ইহুদিবাদের উর্বর ভূমি হবে না। ভারত একক হিন্দু রাষ্ট্র কায়েম করতে গেলে মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন এবং উৎখাতকে প্রকৃতি ও নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কার পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত তৈরি করবে বলে মনে করছেন তারা। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি এবং জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়ে আসছে। শুধু ধর্মীয় নয়, আর্থিক, সামাজিক, এমনকি সরকারি সুযোগ সুবিধার মতো বিষয়গুলিতেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ পুরনো। বিভিন্ন ইস্যুতে হামলা চালানো আর হতাহতের ঘটনা ঘটছে প্রায়। সবশেষ একটি মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ার সময় বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা। সমগ্র ভারতে আরএসএস ও বিজেপির একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাম, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে চলছে মুসলিম নির্যাতন। শুধু মুসলিমদের উপরই নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষের উপরও হচ্ছে হামলা। সবকিছুর পেছনের কারণ ভারতকে হিন্দু রাষ্ট্র করার পায়তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব। ভারতের আপনার 30 কোটি মুসলমান বা সংখ্যালঘু অন্য জাতিগোষ্ঠী, খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধ, তাদেরকে আপনি যদি রুট আউট করে একক হিন্দু রাষ্ট্র করতে চান বা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চান, সেটা কখনোই সম্ভব হবে না। সেটা শুধু ভারতের ভৌগোলিক অস্তিত্ব না, হুমকির সম্মুখীন করবে না, এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বৃহত্তর সংঘাত তৈরি করবে। এবং সেখানে যেহেতু মুসলিম ধনী রাষ্ট্রগুলো আপনার সদস্য, তারা যদি চায় সত্যিকার তারা যে মেন করে, তারা কিন্তু সাংঘাতিকভাবে প্রেসার দিতে পারে। বিশেষ করে ভারতের সাথে আপনার মুসলিম দেশগুলো কিন্তু ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেশটিতে মুসলিম নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ার পাশাপাশি ওআইসি ও জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান তাদের। সেকুলার ভারতে ফেরার কোনো বিকল্প নাই। খুব দ্রুত ভারতের মানুষ যদি সিদ্ধান্ত না নেয় যে তারা এই বিজেপি আরএসএস এর খপ্পর থেকে যদি মুক্তি না হয়, তাহলে ভারতের কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মুসলিম যারা মোড়ল, তাদেরকে যদি ওইভাবে চাপ দিতে পারে যে আপনারা একটা শক্ত অবস্থান গ্রহণ করুন, তখন বাধ্য হবে যে অর্থনীতি এমন একটা জিনিস, অর্থনীতি যদি একটা ভঙ্গুর হয়ে পড়ে, মেরুদণ্ড যে দুর্বল হয়, তখন আমি যে কোনো ছাড় দিব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও কর্ণপাত করেনি মোদী সরকার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
6 দফা দাবি আদায় এবং কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে গণমিছিল করেছেন কারিগরি শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি না মানলে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করার পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বুধবার রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হলেও সরকারের আশ্বাসে তা স্থগিত রাখা হয়। বৈঠক হয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। বৈঠকে মন্ত্রণালয় থেকে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস না পেয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শুক্রবার বাদ জুমায় রাজধানীর তেজগাঁও এলাকায় কাফনের কাপড় বেঁধে মিছিল বের করেন শিক্ষার্থীরা। দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। ক্রাফট ইন্সট্রাক্টরদের আমরা মামা করে ডাকতাম, এখন তাদেরকে যে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের এখন তাদের স্যার বলতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। তারা যদি ওইখান থেকে 30% নিয়ে নেয় তখন থেকে আমাদের জব সেক্টরটা ব্লক হয়ে যাবে, তখন আমরা কোথায় জব করবো? এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে আসে আর আমরা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারা কিভাবে ওই সমমান শিক্ষাগত যোগ্যতা এসে আমাদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ল্যাব শিখাবে? দাবি না মানলে সারা দেশের সাথে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচির কথা জানালেন নেতারা। আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না। যেরকম আমরা সরকার পক্ষের প্রতি সম্মান রেখে গত রেল অবরোধ আমরা প্রত্যাখ্যান করে অথবা স্থগিত করে বৈঠকে গিয়েছিলাম, সেই বিষয়টা আর আমরা ঘটাবো না। আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। এ সময় কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান কেন্দ্রীয় প্রতিনিধিরা। কোন তৃতীয় পক্ষ আমাদের সেনাবাহিনী সেনা ভাইদের উস্কে দিচ্ছে, আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, সেই গুলির সুষ্ঠু প্রমাণ সহ আমাদের কাছে আছে। আমরা চাই এই সুষ্ঠু এই হামলার সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু তদন্ত চালানো হোক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন। তারা চাচ্ছে না দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক, ক্ষমতা লোভ পেয়ে বসেছে তাদের। বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা শীর্ষ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় এবং ভোটাধিকার রক্ষায় নির্বাচন চায় বিএনপি। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে উদ্বোধন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই সময় তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফার বিস্তারিত তুলে ধরে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা এবং দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা আমরা হতে দেব না। সংস্কার হলো চলমান, সংস্কার হলো ধারাবাহিকতা। আজকে যেটা ভালো, কালকে সেটা ভালো নাও হতে পারে, কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে। আমরা নির্বাচন চাই, জনগণের আস্থার জন্য নির্বাচন চাই, জনগণের গণতন্ত্রের জন্য নির্বাচন চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সবাই যেন এক হয়ে একভাবে কাজ করতে। 30 দফার মধ্যে আছে পুরো বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানচিত্র। আগামী বাংলাদেশ এই 31 দফার মধ্যে আছে। 5 আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারেনি গণ অভ্যুত্থান মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ডিসেম্বরের পর দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে এর দায়ভার বড় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, কারণ তারাই নির্বাচন বিষয়ে সময়সীমা বেঁধে দিচ্ছে। রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংস্কৃতি তৈরির নতুন বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে ইমার্জিনেক্স ফাউন্ডেশন। নির্বাচন, সংস্কার ও বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তা উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, সংস্কৃতির বিকাশ হলেই একটি সুন্দর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন না হওয়ার কথাও বলেন তারা। ডক্টর ইউনূস বিদেশ থেকে বিনিয়োগ আনছেন, আমি তাকে একটা পোস্টে সাবধান করেছি, বিনিয়োগ আনা মানেই কিন্তু ভালো না।
এই কোম্পানিগুলো কিন্তু আমার মাটি নষ্ট করেছে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবার কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন না। নতুন প্রজন্ম তো একটা স্বপ্ন তৈরি করবে। এখন এই বিষয়গুলোতে আমি কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমাদের জাতীয় সংস্কৃতি অভ্যন্তরীণভাবে কত শক্তিশালী হবে এবং একই সাথে বিশ্বের মানুষ এটাকে কত ইতিবাচকভাবে দেখবে। বিরাজমান রাজনীতিতে বিএনপির অন্তর্কোন্দল ও নির্বাচন বিষয়ে সময় বেঁধে দেওয়ার সমালোচনা করেন বক্তারা। আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? সংস্কৃতির বিকাশে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয় আলোচনা সভায়। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। লিটারে 14 টাকা বেড়ে 189 টাকায় কিনতে হচ্ছে নিত্য পণ্যটি। দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে সব ধরনের মুরগি এবং মাছের দর। স্থিতিশীল চালের বাজার, দু একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা ও পাম তেলের দাম 12 টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। এই দাম মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ও। সে হিসাবে প্রতি 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, আগে যা ছিল 852 টাকা। নতুন দাম বাজারে কার্যকর হওয়ায় বেড়েছে তেলের সরবরাহ, তবে দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। মাল স্টক করে রাখে এই যে আনমনগঞ্জে 850 টাকা 4 দিন আগেও কিনছি, 3 দিন আগেও কিনছি, এখন আবার 920 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল ছাড়া তো চলতেই পারবো না, কিন্তু তেল বেশি একটু হয়ে গেছে। সরকার যে পার লিটারে 14 টাকা বাড়াই দেওয়ার পরে বাজারে মাল আসতে শুরু করছে, তো এখন আমরা গায়ে রেটে বিক্রি করি, কারণ কাস্টমার তো আসলে বিভিন্ন কথা আমাদেরকে বলে। পেঁয়াজের দামও বেড়েছে, কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। সবজির দামও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ঝড় বৃষ্টির কারণ দেখিয়ে সরবরাহ কমার অজুহাত তাদের। পেঁয়াজ ভাই এখন বর্তমানে 60 টাকা কেজি, আর আগে যে আমরা পেঁয়াজটা বেচছি এটা বেচছিলাম মুড়ি কাটা পেঁয়াজ, ওই পেঁয়াজটা কৃষক রাখতে পারবো না দেখে কি কম দামে ছাড়ছে, আর অনকা বর্তমানে যে পেঁয়াজটা এটা হচ্ছে আলি পেঁয়াজ। এরকম থাকলেও তো নিয়ন্ত্রণ আছে না, তো সামনে উনতাছে আরো বাড়বো, আল্লাহ জানে কি অবস্থা। বৈশাখে ঝড় ছিল, এলাকা তরকারি বাজারে কেউ আহে নাই, তরকারি মাছ ভালাই দিস। এখন আবার আজকে একটু রোদ উঠছে না, বাজার রোদ উঠছে, বাজারে লোক আছে, তরকারিটা একটু কম, দুদিন মাল আসেনি। ভেন্ডি ধরেন আগে ছিল ধরেন 80 টাকা 90 টাকা কেনা লাগতো, এখন ধরেন 50 টাকা বা 40 টাকা। কমেছে মাছের দর। বিক্রেতারা বলছেন কেজিতে 150 থেকে 200 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তবে তা নিয়ে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের কষ্টই হয়ে যায়, মাছটা চলাটা এরকম আর কি। রুই মাছ আগে ছিল 500-600 টাকা কেজি, আজকে বিক্রি করতে 400 টাকা কেজি। এমনি ইলিশের দাম তেমন কমে নাই, কিন্তু ছোট মাছ একটু কমছে। কেজিতে 30 টাকা কমে সোনালী মুরগি 260 টাকা এবং ব্রয়লার কেজিতে 20 টাকা কমে 170 টাকায় বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অপহরণের পর 3 দিনেও তারা উদ্ধার না হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে পরিবারগুলোতে। পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন সড়কে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত মঙ্গলবার বৈশাখী উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গিম রো এবং চারুকলা বিভাগের অলড্রেন ত্রিপুরা। তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাটে 2 শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিকেলে টঙ্গী পূর্ব থানা রূপবানী টেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর এবং মালিহা আক্তার। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে ও মেয়ে। পুলিশ জানায়, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে পূর্ব আরিজপুরের রূপবানী টেক এলাকার একটি 8তলা ভবনের 2য় তলায় ভাড়া থাকেন। পরিবারের 3 সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন নানার বাড়িতে। শিশুদের মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে 2 শিশু সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান। পরিবারের ধারণা, দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে তাদের হত্যা করেছে। ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ এবং সিরাজগঞ্জে মোট 10 জন নিহত হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে গেলেও এ অবস্থায় 5 কিলোমিটার চালিয়ে গেছেন চালক। ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়। পুলিশ জানায়, ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ প্রাণ গেছে 2 জনের। পুলিশ জানিয়েছে, ভোরে একটি ভ্যান সিরাজগঞ্জ বাজারে যাচ্ছিল, পথে একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয় একটি বাসের। এতে উড়ে যায় বাসের ছাদ। এ অবস্থায় চালক বাসটি না থামিয়ে আরও দ্রুত গতিতে চালিয়ে যান অন্তত 5 কিলোমিটার। এ ঘটনায় আহত হয়েছে 6 জন। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় পিকআপের 4 আরোহী নিহত হয়। আহত 10 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত হয়েছে আরও 2 জন। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে সংঘর্ষের 25 বছর আজ। এদিনে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বিনিময়ে 3 বিডিআর জওয়ান এবং 16 বিএসএফ সদস্য নিহত হন। বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং সাবেক সেনারা। দিবসটি উপলক্ষে বড়াইবাড়ি সীমান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা, র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি রুহুল আমিন। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, দেশপ্রেমিক বিজিবির 8 সদস্য এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেদিন ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। সেই সাহসী ভূমিকা এবং ঐক্য ধরে রেখে সীমান্তে নজর রাখতে হবে, যাতে অন্যায়ভাবে কেউ চোখ তুলে তাকাতে না পারে। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ জাকারিয়া হাসান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট, লেখক সাংবাদিক আবু রুশদ, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ট্রাম্পের বাড়তি শুল্ক ও রোহিঙ্গা যন্ত্রণায় বাংলাদেশ, জানানো হয়েছে মার্কিন মন্ত্রীদের। পাকিস্তানের ব্রিফিংয়ে গণহত্যা এড়িয়ে গেলেও আলোচনা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, বাংলাদেশকে সংখ্যালঘুদের অধিকারে মনোনিবেশের পাল্টা পরামর্শ রণধীর জয়সওয়ালের। মাথায় কাফনের কাপড় পরে বিভিন্ন জায়গায় পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল, সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সয়াবিন তেলে চড়া দরে ক্রেতাদের ক্ষোভ, বেড়েছে সবজি পেঁয়াজের দামও, বিক্রেতাদের নানা অজুহাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi news, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।